সুপ্রদর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব মামলামুক্ত হাসিনা কাদের, দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনূসের বিরুদ্ধে মামলা, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতের পিতার নিরাপত্তাহীনতার অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গ্রিক পুরাণের গল্পের পুনরাবৃত্তি ও বঙ্গবন্ধু হত্যার প্রথম বিচার দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হামি মৃত্যু ৪০০ ছড়ালো, জরুরি অবস্থা ঘোষণার তাগিদ বিশেষজ্ঞদের, দ্বিমত সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইতিহাস ঘুরে ফেরত এসেছে সানজিদারা আবার একা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই আন্দোলনের মামলায় জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব স্বেচ্ছাসেবক দলের ২ গ্রুপের সংঘর্ষে গুলি, ধাওয়া পাল্টা ধাওয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাদি হত্যার বিচার না হলে জুলাই পরাজিত হবে মাসুমা হাদি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ট্রাম্পকে আটকাতে ডেমোক্র্যাটদের নতুন ভোটাভুটি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের জন্য ট্রাম্পকে দায়ী করছেন মার্কিনরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভাবাই যায় না, আবার এটাও বলা যেতে পারে ঘটনায় অবাক হওয়ার মতো কিছুই হয়নি। ড মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় আসীন হয়েছিলেন বদল নয়, বদলার রাজনীতি করতে, সেটা প্রথম দিকে বোঝা না গেলেও সময় যত গড়িয়েছে তার সেই নির্লজ্জ দৃষ্টিভঙ্গি এবং মুখোশ খুলে পড়েছে। হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছিল পূর্বতন তদারকি সরকার। কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিশু জিহাদ নিহত হয়েছে এমন অভিযোগে শেখ হাসিনা ও তার দলের ১২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা জাহিরুল ইসলাম রাজু। সেই মামলায় হাসিনা সহ ১২৪ জন নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক আদেশে বলেছেন, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এ অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এ অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। জহিরুল ইসলাম রাজু অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর বচিলা ব্রিজের নিচে আসামিদের প্রত্যক্ষ নির্দেশে জিহাদকে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে একই বছরের ৮ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন রাজু। মামলায় শেখ হাসিনা সহ দেশের শীর্ষ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিসহ ১২৪ জনকে আসামি করা হয়। এই রায় প্রসঙ্গে এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ওই সময়ে জুলাইয়ে অনেক স্বার্থান্বেষী মহল সিন্ডিকেট করে এ ধরনের মামলা করেছে, সেগুলোতে পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে। জহিরুল ইসলাম রাজুর শাস্তির বিষয়ে ওমর ফারুক ফারুকী বলেন, মিথ্যা মামলা করে হয়রানি করলে অবশ্যই অভিযুক্তের শাস্তির বিধান আইনে আছে, যদিও আমাদের দেশে এর নজির খুব কম। এই মামলা সম্পর্কে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক বদিয়ার রহমান বলেন, মামলাটিতে টেকনিক্যালি ২টি ভুল রয়েছে। জীবিতকে মৃত দেখানো হয়েছে এবং আশুলিয়ার ঘটনায় কেরানীগঞ্জে মামলা দায়ের করা, ২টি সাজানো। তদন্তে সেটা প্রমাণিত হয়েছে। তবে জিহাদ বেঁচে থাকায় আবার নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
কার প্ররোচনায় জহিরুল ইসলাম রাজু মামলা দায়ের করেছিলেন সে বিষয়ে জানতে চাওয়া হলে বদিয়ার রহমান বলেন, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। যিনি মামলা দায়ের করেছেন তিনি এই বিষয়ে বলতে পারেন। পুলিশের তদন্তে উঠে এসেছে জিহাদ মারা যায়নি, সে সুস্থ। আদালতে সে গোপন জবানবন্দি দেয়। জুলাই অগাস্টের আন্দোলনে ৫ আগস্ট বিকেলে সাভারের বাইপাইল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল। গুলি তার বাম পায়ে লাগে। পরে তাকে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তদন্তে আরও প্রমাণিত হয়েছে ঘটনাস্থল কেরানীগঞ্জ মডেল থানার অধীনে দাবি করা হলেও প্রকৃতপক্ষে এটি ডিএমপি ঢাকার হাজারীবাগ থানার অন্তর্গত এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটে সাভার এলাকায়। মাইলস্টোনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সন্তান হারানো এক পিতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূসের বিরুদ্ধে মামলা দায়েরের পর ডিবি পুলিশের হয়রানির অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতির উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি দাবি করেন, সন্তান হারানোর বিচার চাওয়ায় বিভিন্নভাবে চাপ ও নজরদারির মুখে পড়ছেন। বাসার আশপাশে সন্দেহজনক লোকজনের উপস্থিতি, ফোনে হুমকি এবং আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের কারণে পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমি শুধু আমার সন্তানের মৃত্যুর বিচার চেয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে বিচার চাইতেই অপরাধ করেছি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ডিবি পুলিশের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ১৫ই আগস্ট ১৯৭৫ সাল। ইতিহাসের এক জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এই দিনে। ধানমন্ডির ৩২ নম্বরে সেদিন রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করেছিল একদল হায়েনার পৈশাচিক উল্লাস। ওরা হামলে পড়েছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে। সপরিবারে হত্যা করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ছোট্ট শিশু রাসেলও রক্ষা পায়নি ওদের নিষ্ঠুরতা থেকে। এরপর এক দীর্ঘ সময় দেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ ছিল প্রায় নিষিদ্ধ। সে এক দুঃসহ দিন। জাতি ছিল স্তম্ভিত, দিক নির্দেশনাহীন। তখন সামরিকতন্ত্রের বুটে পিষ্ট গণতন্ত্র। বাক স্বাধীনতা ছিল না দেশে। দেশের বাইরেও কেউ এই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ করার সাহস দেখাতে পারেনি। জাতির জনকের নৃশংস হত্যাকাণ্ড এমন এক অবিশ্বাস্য ও নারকীয় ঘটনা ছিল যে পুরো দেশ শোকে মহীয়মান হয়ে পড়ে, দিশা হারিয়ে ফেলে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে তখন কবরের নীরবতা। বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন। দেশের ভেতরে ও বাইরে এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিছু প্রতিবাদ, নিন্দা, সমালোচনা হলেও সামরিকতন্ত্র ও বিদেশি ষড়যন্ত্রের কারণে সেগুলো খুব একটা জোরালো হতে পারেনি। অবশেষে এলো সেই দিনটি, ১০ মে ১৯৭৯ সাল। সুইডেনের স্টকহোমে এক সমাবেশে দাঁড়িয়ে সমাবেশের প্রধান অতিথি শেখ হাসিনার অনুপস্থিতিতে তার পাঠানো বাণী পাঠ করেন ছোট বোন শেখ রেহানা। বড় বোনের পক্ষে বক্তব্যও দেন তিনি। আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তিনিই সর্বপ্রথম ৭৫-এর কলঙ্কজনক ও অমানবিক হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলেন। ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রধানদের কাছে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করার অনুরোধ জানান শেখ রেহানা। ৭৫-এর পৈশাচিক বর্ণনা দিয়ে কান্না জড়িত কণ্ঠে শেখ রেহানার আবেগঘন বক্তব্য সেই অনুষ্ঠানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি করেছিল। হল ভর্তি প্রবাসী বাঙালি নারী পুরুষ এবং বিদেশি রাজনীতিবিদ, পার্লামেন্ট সদস্য এবং সাংবাদিক পিনপতন নীরবতায় তার বক্তব্য শোনেন। সেদিন স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল সর্ব ইউরোপীয় বাকশালের এক সম্মেলন। ওই সম্মেলনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু তখন ভারত থেকে সুদূর সুইডেনে গিয়ে সম্মেলনে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না।
সর্ব ইউরোপীয় নেপারা শেখ হাসিনার প্রতিনিধিত্ব করতে শেখ রেহানাকে অনুরোধ করেন। দিল্লি থেকে ফোনে শেখ হাসিনাও বোনকে বলেন সম্মেলনে যেতে। অনুষ্ঠানে কি বলতে হবে সে বিষয়ে তিনি টেলিফোনে ছোট বোনকে নির্দেশনা দেন। শেখ রেহানা সম্মেলনে অংশগ্রহণ করেন। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আব্দুর রাজ্জাকের আন্তরিক চেষ্টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বর্তমান সভাপতি সুলতান মাহমুদ শরীফ, স্পেনের সাবেক রাষ্ট্রদূত শেলি জামান ও সেলিমুজ্জামান। পৌরাণিক অনেক গল্প আছে যেগুলোর সঙ্গে অনেক রাজনৈতিক ঘটনার মিল খুঁজে পাওয়া যায়। এমনই এক গল্পের প্রধান চরিত্র ইলেকট্রা, গ্রিক ট্র্যাজেডিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এক পৌরাণিক চরিত্র। সফোক্লিসের ইলেকট্রা এবং ইউরিপিদেসের ইলেকট্রা দুটি গ্রিক ট্র্যাজেডির প্রধান চরিত্র হিসেবে আমরা তাকে পাই। ইসকিলাস, আলফিয়েরি, বলতাইরে, হফম্যানস্থল এবং ইউজিন ও নীল প্রমুখের নাটকেরও কেন্দ্রীয় চরিত্র ইলেকট্রা। গ্রিক পুরাণে ইলেকট্রা ছিলেন রাজা আগামেমননের কন্যা। রাজা আগামেমনন ছিলেন ট্রয় যুদ্ধে গ্রিকদের প্রধান সেনাপতি। অগেস্থাস আগামেমননকে হত্যা করে সিংহাসনে বসেন। ইলেকট্রা ও তার ভাই ওরেস্তেস যৌথভাবে পিতৃহত্যার প্রতিশোধ নেবার পরিকল্পনা করেছিলেন। তেমনি জাতির পিতার দুই কন্যা পিতৃহত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন। তারা বিশ্ব মানবতার কাছে পিতৃহত্যার বিচার চেয়েছিলেন। বিচার চেয়েছিলেন ইতিহাসের এই নৃশংস হত্যাকাণ্ডের। পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। আর এই কলঙ্ক মোচনের প্রথম সোপান রচিত হয়েছিল আজকের এই দিনে সুদূর সুইডেনে। কবি শামসুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার কন্যার মধ্যে অ্যাগামেমনন ও ইলেকট্রা এই দুটি চরিত্র ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। লিখেছেন, আড়ালে বিলাপ করি একা একা ক্ষুধার্ত পিতা, তোমার জন্য প্রকাশ্যে শোক করাটাও অপরাধ। এমনকি হায়, আমার সকল স্বপ্নেও তুমি নিষিদ্ধ আজ। তোমার দুহিতা এ কি গুরু ভার বয়? ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জাতি ছিল স্তম্ভিত, দিক নির্দেশনাহীন। দলের অনেকেই তখন ঘাতকদের সঙ্গে আঁতাত করে ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত। কবি শামসুর রহমান লিখেছেন, শ্রাবণের মেঘ আকাশে আকাশে জটলা পাকায়, মেঘময়তায় ঘন ঘন আজ এ কি বিদ্যুৎ জ্বলে। মিত্র কোথাও আশেপাশে নেই, শান্তি উধাও, নির্দয় স্মৃতি মিতালি পাতায় শত করটির সাথে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে তখন কবরের নীরবতা, অথচ এই বাড়িতে একদিন কত মানুষের সমাগম হতো রোজ। যেমন কবি শামসুর রহমান লিখেছেন, পিতৃভবনে শুনেছি অনেক চারণের গাথা, লায়ারের তারে হৃদয়ে বিজেছে সুদূর মোদির সুরে। একদা এখানে কত বিদূষক প্রসাদ কুড়িয়ে হয়েছে ধন্য, প্রধান কক্ষ ফুলে ফুলে গেছে ছেয়ে। তখন দেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ প্রায় নিষিদ্ধ। যেমনটি শামসুর রহমান তার কবিতায় লিখেছেন, সেই দিন আজও জল জলে স্মৃতি, যেদিন মহান বিজয়া সেবীর দূর দেশ থেকে স্বদেশে এলেন ফিরে। শুনেছি সেদিন জয় ঢাক আর জন উল্লাস, পথে প্রান্তরে তারই কীর্তন, তিনিই মুক্তিদূত। নন্দিত সেই নায়ক অমোঘ নিয়তির টানে গড়িয়ান এক প্রাসাদের মতো বিপুল গেলেন ধসে। বিদেশি মাটিতে ঝরেনি রক্ত, নিজ বাসভূমে, নিজ বাসগৃহে নিরস্ত্রতাকে সহসা হেনেছে ওরা। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হয়ে দীর্ঘ ২১ বছর পর আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আসীন করেন শেখ হাসিনা। তখন ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করার জন্য তাঁর সরকার আদালতের শরণাপন্ন হয়। আদালত অধ্যাদেশটি সংবিধানের পরিপন্থী বলে রায় দেন। তারপর ১৯৯৬ সালের ১২ নভেম্বর জাতীয় সংসদে কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। অতঃপর ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকারীদের বিচার অনুষ্ঠান না করে দেশের প্রচলিত আইনে স্বাভাবিক পন্থায় বিচার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯৭ সালের ১২ মার্চ বিচারকার্য শুরু হয়। ১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারক গোলাম রসুল মামলার রায় ঘোষণা করেন। ১৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ হয়। দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা গত ২ মাসে ৪০০ ছাড়িয়ে গেছে। টিকাদান কর্মসূচি চলমান থাকেও আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগতত্ত্ববিদেরা হামের এই প্রাদুর্ভাবকে স্বাস্থ্যের জরুরি অবস্থা বা মহামারী হিসেবে ঘোষণার দাবি তুলেছেন। তারা মনে করছেন, এখনই সমন্বিত জরুরি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে হাম পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মহামারী ঘোষণার প্রয়োজন নেই, কারণ ৯৬% শিশু টিকার আওতায় এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামি নিশ্চিতভাবে ৬৫ জন এবং উপসর্গ নিয়ে ৩৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে, যা গত কয়েক বছরের তুলনায় অস্বাভাবিক। একই সময়ে সারা দেশে প্রায় ৪৯,০০০ শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এবং প্রায় ৩৫,০০০ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশের ৬৪টি জেলার সবকটিতেই এখন এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হামের বর্তমান সংক্রমণ গত কয়েক বছরের গড় প্রবণতার চেয়ে অনেক বেশি এবং এটি মহামারীর সংজ্ঞাগত শর্ত পূরণ করছে। মহামারী ঘোষণা করা হলে জরুরি ভিত্তিতে ওষুধ ও টিকা সংগ্রহ এবং আপৎকালীন পরিকল্পনা কার্যকর করা সহজ হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেনাজির আহমেদ বলেন, প্রত্যাশার বাইরে কোনো রোগের প্রাদুর্ভাব ঘটলে তাকে মহামারী বলা হয়। বর্তমান মৃত্যুহার ও বিস্তার বিবেচনা করলে এটি অবশ্যই একটি জাতীয় মহামারী। আইইডিসিআরের উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন জানান, সরকার সাধারণত ভাবমূর্তি ও জন আতঙ্কের আশঙ্কায় মহামারী ঘোষণা এড়িয়ে যায়। তবে বাস্তবতা অস্বীকার করলে সংকট আড়াল হয় না, বরং শিশু মৃত্যুর ঝুঁকি আরও বেড়ে যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০১৮ সালের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনে জরুরি পরিস্থিতির স্পষ্ট নির্দেশনা না থাকায় প্রশাসনিক ব্যবস্থা নিতে জটিলতা হচ্ছে। সময়মতো সমন্বিত ব্যবস্থা নিলে এত বিপুল সংখ্যক শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব হতো বলে তারা দাবি করেন। সানজিদার বয়স ছিল ১১। বাবা নেই, মা নেই, নানির হাতে বড় হওয়া একটা মেয়ে পাশের বাড়িতে খেলতে গিয়ে আর ফেরেনি। পরদিন তাকে পাওয়া গেছে প্রতিবেশীর টয়লেটে লাশ হয়ে। অভিযুক্ত বিল্লাল নিজেই ফোনে জানিয়েছে সে মেয়েটাকে মেরে ওখানে রেখে গেছে। এর চেয়ে নির্মম স্বীকারোক্তি আর কি হতে পারে? এই ঘটনাটা ঘটেছে ২০২৬ সালের মে মাসে, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার মাত্র ৩ মাসের মাথায়। ফেব্রুয়ারির সেই নির্বাচনের কথা মনে আছে নিশ্চয়ই, যেখানে আওয়ামী লীগ সহ দেশের প্রধান প্রধান দলগুলো অংশ নেয়নি, সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যায়নি, আর বিএনপি সেই শূন্য মাঠে একা খিলে নিজেরাই জিতে ক্ষমতায় বসেছে। সেই সরকারের আমলে শেরপুরের একটা ১১ বছরের মেয়ে ধর্ষিত হয়ে খুন হল, এটা কি শুধুই কাকতাল? ২০০১ থেকে ২০০৬ বিএনপির শেষবারের শাসনামলে নারী ও শিশু নির্যাতনের যে রেকর্ড এই দল রেখে গেছে, সেটা বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে থাকবে। সংখ্যালঘু নারীদের ওপর সংঘবদ্ধ নির্যাতন, ধর্ষণ আর হত্যা, এগুলো ওই ৫ বছরের নিয়মিত সংবাদ ছিল। সিরাজগঞ্জে, নোয়াখালীতে, বাগেরহাটে যা ঘটেছিল সেসব ঘটনার বিচার হয়নি। অভিযুক্তরা বেশিরভাগ ক্ষেত্রে দলীয় ছত্রছায়ায় পার পেয়ে গেছে, কারণ রাষ্ট্রের পুরো মেশিনারি তখন একটাই কাজ করত, দলের লোককে বাঁচানো। বিএনপির জন্মটা মনে রাখা দরকার। শুরু থেকেই এটা একটা উপর থেকে চাপিয়ে দেওয়া কাঠামো, যেখানে ক্ষমতাই আসল কথা, জনগণ একটা উপলক্ষ মাত্র। সেই ধারাটা এখনও বজায় আছে। ফেব্রুয়ারির নির্বাচনে এর প্রমাণ আবার মিলল। যে নির্বাচনে জনগণ নেই, প্রতিযোগিতা নেই, সেটা নির্বাচন না, সেটা ক্ষমতা দখলের একটা আনুষ্ঠানিকতা। এই সরকারের মন্ত্রীরা সানজিদার মৃত্যুর পর কি বলেছেন? বিচার হবে, তদন্ত চলছে, দোষীদের ছাড় দেওয়া হবে না, এই গতানুগতিক কথাগুলো ছাড়া কিছু কি বলেছেন? বলেননি, কারণ এই ধরনের ঘটনায় রাজনৈতিক সদিচ্ছা না থাকলে বিচার হয় না, এটা বাংলাদেশের মানুষ বহুবার দেখেছে। আর বিএনপির সদিচ্ছার প্রশ্নে তাদের নিজেদের ইতিহাসই সবচেয়ে বড় সাক্ষী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে মামলার যে পাহাড় জমে আছে, তার একটা বড় অংশ বছরের পর বছর ঝুলে থাকে, কারণ রাজনৈতিক প্রভাব বিচারিক প্রক্রিয়াকে আচ্ছন্ন করে রাখে। অভিযুক্ত যদি ক্ষমতাসীন দলের সাথে কোনোভাবে যুক্ত থাকে কিংবা স্থানীয় নেতার আশীর্বাদপুষ্ট থাকে, তাহলে মামলা দুর্বল হয়ে যায়, সাক্ষী সরে যায়, ময়নাতদন্তের রিপোর্ট অস্পষ্ট হয়ে পড়ে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নারায়ণগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের সাথে কায়েতপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সমর্থক আমিন হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিল্লাল হোসেন রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সংঘর্ষে দুই পক্ষের কর্মী সমর্থকরা রামদা, ছুরি, লাঠিসোঁঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া করে। এ সময় ৩-৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে প্রতিপক্ষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপদে আশ্রয়ের খোঁজে আশিপাশের বাড়ির নারী ও শিশুরা ছুটাছুটি শুরু করে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয় বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে বিল্লাল হোসেন ৩৫ বছর, মমিন খাঁ ২৮ বছর, অপুর মিয়া ২২ বছরকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তার সমর্থকরা হামলা চালিয়ে গুলিবর্ষণ করেছে। রূপগঞ্জ থানার উপভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AHM সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসমান হাদি হত্যার বিচার না হলে জুলাই পরাজিত হবে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সুষ্ঠু বিচার না পেয়ে আমরা চরম হতাশায় রয়েছি। হাদি হত্যার বিচার না হলে জুলাই আন্দোলনের চেতনা ব্যর্থ হয়ে যাবে। ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিমঞ্চের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে হাদির বোন মাসুমা হাদি এসব কথা বলেন। সোমবার বেলা ১১টায় শহরের কুড়িপট্টি এলাকায় ওসমান হাদির শৈশবের টিনের ঘরে হাদি স্মৃতিমঞ্চের কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সেলিম তালুকদার চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবি জানান এবং সরকারের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন। তারা ভারত থেকে অভিযুক্তদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। মাসুমা হাদি বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয়। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও সুষ্ঠু বিচার না পাওয়ায় পরিবার চরম হতাশায় রয়েছে। বিক্ষোভে নলছিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কেন্দ্র করে আমেরিকাকে একটি অবৈধ ও ব্যয়বহুল যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে তোপ দেগেছেন দেশটির সিনেটর চাক শুমার। এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে ডেমোক্র্যাটরা আবারও ভোটাভুটির ডাক দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। শুমার বলেন, ট্রাম্প লক্ষ্যহীন ও পরিণতিহীন এক যুদ্ধের দিকে দেশ ও জনগণকে টেনে নিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় ডেমোক্র্যাটরা চলতি সপ্তাহে ওয়ার পাওয়ার রেজলিউশনের ওপর সপ্তমবারের মতো ভোটের আয়োজন করতে যাচ্ছে। এর মূল লক্ষ্য হল ইরান সংঘাত থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ এক পোস্টে চাক শুমার লিখেছেন, ব্যয় কমাতে এবং এই বিশৃঙ্খলা বন্ধের সেরা উপায় হল এই অবৈধ যুদ্ধের অবসান ঘটানো। যদি রিপাবলিকানরা আমাদের রেজলিউশনের বিপক্ষে ভোট দেয়, তবে ট্রাম্পের এই যুদ্ধের দায়ভার তাদেরই বহন করতে হবে। মূলত কোনো সংঘাত শুরু হওয়ার ৬০ দিন পর কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত করতে ওয়ার পাওয়ার রেজলিউশন তৈরি করা হয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে ডেমোক্র্যাটরা ইরানের সঙ্গে এই যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে আসছে। তবে বর্তমানে কংগ্রেসে তারা সংখ্যালঘু হওয়ায় অধিকাংশ ভোটই দলীয় অবস্থানের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিনিধি মাইক হানা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের চাপে থাকার কথা অস্বীকার করে আসছেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কোনো দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই এবং তিনি সময় নিয়ে এগোতে চান। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমে আসবে এবং অর্থনীতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে।
তবে এই যুদ্ধ ঠিক কবে শেষ হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। এটি সাধারণ আমেরিকানদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ দেশটিতে জীবনযাত্রার ব্যয় হু হু করে বাড়ছে। শুধু পেট্রোল পাম্পে জ্বালানির দামই নয়, বরং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মার্কিন জনগণের মধ্যে এই ধারণা প্রবল হচ্ছে যে বর্তমান অর্থনৈতিক সংকটের মূলে রয়েছে ট্রাম্পের শুরু করা এই যুদ্ধ। জনমতের এই প্রতিফলন ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ অধিকাংশ মার্কিনই এখন এই যুদ্ধ ও বর্তমান শোচনীয় অর্থনৈতিক অবস্থার জন্য সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকেই দায়ী করছেন।